কিনা শান্তমণি ইউনিভার্সিটির সাথে কিভাবে কোলাবোরেশনের সুযোগ আছে, কি চ্যালেঞ্জ, সেগুলো নিয়ে কথা স্যার বলবো আসলে। আপনি হচ্ছে মূলত প্রথম হচ্ছে যে বর্তমান ইন্ডাস্ট্রি কি চ্যালেঞ্জ আছে আরএমডি ইন্ডাস্ট্রি, যেটা আমাদের চিফ গেস্ট স্যার শুনতে যাচ্ছেন যে আরএমডি ইন্ডাস্ট্রিতে ফ্যাক্টরির কি চ্যালেঞ্জ আছে। দেন হচ্ছে স্যার সিসিএফ প্রোগ্রাম নিয়ে বললেন। দেন থার্ড ওয়ান হচ্ছে আপনার শান্তামণি ইউনিভার্সিটি, যেটা আপনি স্যার বলতে যাচ্ছেন সেটা। আসলে ফ্যাক্টরি প্রোগ্রাম তো ফার্স্ট অফ অল যে আমাদের যে প্রাইস মার্জিন বা প্রফিট মার্জিন এটা কমছে, এটা একটা বড় প্রবলেম। পাওয়ার ক্রাইসিস একটা হিউজ প্রবলেম। আমাদের যারা ইনভেস্টর তাদের ধরেন 13-14% ডিজিটে ব্যাংক লোন নিয়ে ইন্ডাস্ট্রি এক্সপ্যানশন করাটা এখন ডিফিকাল্ট আর কি, ঠিক আছে। এটা তো মানে সাস্টেন করাটাই কঠিন হচ্ছে, এক্সপ্যানশন করাটা তো আরো ডিফিকাল্ট। তারপরে ডিবেল গ্রুপ যথেষ্ট পরিমাণে ইনভেস্ট করেছে আসলে, সো সেই দিক থেকে হয়তো বা ডিবেল গ্রুপ কিছুটা এগিয়ে আছে, বাট স্টিল এটা একটা বিগ চ্যালেঞ্জ। পাওয়ার ক্রাইসিস, এই ব্যাংক লোনের অসুবিধা, মাঝে মধ্যে ওয়ার্কার টার্মোয়েল, স্পেশালি আমরা 1-2 বছর আগে দেখেছি যেরকম হিউজ ওয়ার্কার টার্মোয়েল হয়েছে, এটা একটা হিউজ প্রবলেম আসলে এগুলো। তো চ্যালেঞ্জগুলো আমি বললাম, অর্ডার হয়তো কম বেশি আছে, সিজনাল সময় অর্ডার থাকে, সিজন যখন থাকে না তখন অর্ডার কমে যায়, সো সেই একটা আপস অ্যান্ড ডাউনস থাকে। তারপর হয়তো মোটামুটি একটা স্টেবল অবস্থায় আছে। ডিবিল গ্রুপ হয়তো একটা বড় কোম্পানি দেখে তারা একটা অ্যাডভান্টেজ পায় আর কি, ঠিক আছে, এই তাদের কিছু সাস্টেনেবল অর্ডার থাকে। বাট ডিফিকাল্ট ছোট ফ্যাক্টরিগুলোর জন্য হয়তো এটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ডে টু ডে। তো আমি যদি একটু স্কিল লেভেলে বলি কি কি চ্যালেঞ্জ আমরা ফেস করি, যেহেতু আমি নিজে ইন্টারভিউতে বসি, তো আমি ফ্রেশ গ্র্যাজুয়েটদের দেখেছি যে তারা বেসিক এক্সেল জানে না, কথা বলার সময় ইংরেজিতে কথা বলতে পারে না ইন্টারভিউতে এসে, প্রেজেন্টেশন স্কিল হয়তো আপ টু দা মার্ক না। আমি এখন পর্যন্ত কোনো সিসি প্রোগ্রাম করে এসেছে ইন্টারভিউতে যেরকম খুঁজে পাইনি আসলে আমাদের এখানে। বা রাজীব যেটা বললেন যে একটা পোর্টালের কথা দেখলাম, আমার ভালো লেগেছে। তো এটা আমি আজকে শুনলাম প্রথম, এবং এটা আমাদের কোনো অ্যাক্সেস নাই। বা আমার সাথে আমাদের চিফ কোঅর্ডিনেটর মুনির ভাইয়েরও কখনো কথা হয়নি যে মানে ওনারা যে একটা এত সুন্দর প্রোগ্রাম চালান, এটা আসলে আমি এভাবে ওয়াকিবহাল না আর কি, বা মানে কিভাবে কাজ করছে এটাও শিওর না। আরেকবার আমাদের কাছে একটা রিকোয়েস্ট এসেছিল যে ফ্যাক্টরি লেভেলে প্রোগ্রাম চালানোর জন্য, হয়তো সুইং মেশিন অপারেশনে আর কি। বাট আমি জানি না সিসি প্রোগ্রামে কেউ আছেন কি না এখানে, মানে গভর্নমেন্ট থেকে। এটা রিকোয়ারমেন্ট এত বেশি যে আমি 2বার আমাদের এইচআর টিমের সাথে কথা বলেছি, বাট মানে তারা এটা বলেছে যে আসলে স্যার এই 2-3টা ব্যাচ চালানোর জন্য এত পরিশ্রম করা এটা আসলে একটা বিশাল কষ্টসাধ্য ব্যাপার আর কি। হ্যাঁ, এটা একটা একটা আমি স্টুডেন্ট থেকে প্রায় পাই, আমাদের স্টুডেন্ট থেকে যেহেতু সিসি প্রোগ্রামে কাজ করে। আমি একটু সিসি প্রোগ্রাম নিয়ে বলি যে গাজীপুর থেকে কোনো শাটেল দেওয়া যায় কিনা, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্যাক্টরি হয়তো তাদেরকে আমরা 2টার পরে ছেড়ে দিই তাদের ক্লাসের জন্য, সন্ধ্যার সময় ক্লাস থাকে, কিন্তু তাদের এই ক্লাস করতে আসাটা এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় আর কি, যেহেতু ইউনিভার্সিটিগুলোতে ক্লাস হয়। সো এটা একটা সুযোগ আছে কিনা সিসি প্রোগ্রাম থেকে, যেহেতু তারা অনেক ইনভেস্ট করছে, তাদের অনেক ধরনের সুযোগ আছে আর কি। আর স্কিল নিয়ে আরেকটু কথা বলতে চাই। যেমন ধরেন যে আমরা অনেকে সিভিতে দেখেছি যে পাইথন প্রো, তো যখন আমরা জিজ্ঞেস করলাম পাইথন প্রো মানে কি, বলে সে পাইথন প্রোগ্রামিং খুব ভালো। এখন ফর্চুনেটলি আনফর্চুনেটলি ইন্টারভিউ জানে না যে আমার কিছুটা নলেজ আছে পাইথন সম্পর্কে। যখন আমি তাকে বললাম তাহলে একটু কোড করে দেখেন এই জিনিসটা, কম্পাইলার দিলাম খুলে, ব্ল্যাঙ্ক টোটালি। তারপর তারা বলছে যে এআই প্রো, এখন এআই প্রোর কয়েকটা বেসিক টুল বললাম যে এআই তে কি কাজ করে, শুধু দেখা গেল কোশ্চেন অ্যান্সার ছাড়া আর অন্য কোনো কাজ তারা করে না আর কি, ঠিক আছে। সুতরাং যে আমরা যে সিভি মেকিং এর কথা বলছি, আসলে কি ধরনের সিভি ওনারা বানাচ্ছে এটা কিন্তু মানে যদি আমরা ডিটেলে ঢুকি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা বেসিক কোশ্চেন অ্যান্সার দিতে পারে না। আমি নিজে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা বেসিক হচ্ছে কি পাওয়ার ট্রায়াঙ্গেল, মানে পাওয়ার ভোল্টেজ অ্যাম্পিয়ার এগুলো নিয়ে। তো পাওয়ার ভোল্টেজ পাওয়ার ট্রায়াঙ্গেল কি জিজ্ঞেস করলে বলতে পারে না, ব্ল্যাঙ্ক থাকে, মানে অনেক অনেক ইউনিভার্সিটির, ঠিক আছে। সো এই যে বেসিক ইন্টারভিউং যে স্কিলটা, মাইক্রোসফট এক্সেলের যে বেসিক জিনিসগুলো, বেসিক মানে পিভট টেবিল স্লাইসার এগুলো আর কি, কিছুটা বেসিক টু অ্যাডভান্স, বা সিভি মেকিং, এই জিনিসগুলো মনে হয় যে আরো ভালো করে শেখানো দরকার স্টুডেন্টদেরকে। আমরা আশা করছি না যে তারা খুব ডিটেল কোশ্চেন মানে পারবে, ডিপ লেভেলের তারা কোশ্চেনে অ্যান্সার করতে হবে, সেটা স্বাভাবিক, তাতে পারার কথা না আসলে এই সময়, ঠিক আছে। বাট এই জিনিসগুলো যদি না পারে তাহলে খুব সমস্যা আসলে। আর আমাদের সাথে শান্তামণি ইউনিভার্সিটির আসলে অনেক লং কানেকশন, আমাদের একটা এমইউ ছিল, সম্ভবত এটা তামাদি হয়ে গেছে আমি যতদূর জানি, আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় সাইন করেছিলেন। আর তারপরে শান্তামণি ইউনিভার্সিটি এই মুহূর্তে 10 জন আমাদের সাথে কাজ করে, এবং এর মধ্যে সিনিয়র ম্যানেজার পর্যায়ে আছেন, অর্থাৎ বেশ সিনিয়র লেভেলে চলে গেছেন এরকম আছে। তো আমি আমার যে ডাটাবেস দেখতে পাচ্ছি তার মধ্যে দেখতে পাচ্ছি যে 18-19 সালে আমাদের রিক্রুটমেন্ট অনেক পিক ছিল শান্তামণি ইউনিভার্সিটি থেকে, এখন এটা অনেক কমে এসছে আসলে। হ্যাঁ, আর লাইভ আছেন 10 জন, তার মধ্যে আরেকজন আমাদের এখানে ডরোথিয়া পার্বতে ক্লাসমেট ছিলেন, বাররা সুলতানা, সরি হ্যাঁ বাররা সুলতানা, উনি আমাদের এখানে এজিএম হয়েছিলেন, পরে ইউটা গ্রুপে চলে যান। সো উনি একটা মাইলস্টোন বলা যেতে পারে আমাদের এখানে এজ এ ফিমেল লিডার হিসেবে, যিনি শান্তামরিয়াম থেকে আসলে আমাদের ওখানে জয়েন করেছিলেন, এবং তাদের রিটেনশন অনেক ভালো। শান্তামরিয়ামে যে কজনই কাজ করছে আমি দেখতে পাচ্ছি তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন,
তাদের অ্যাভারেজ জব স্প্যান আমি দেখতে পাচ্ছি অলমোস্ট 7 বছর, অর্থাৎ তারা, এবং জয়নিং লেভেলে তাদের রিটেনশন অনেক বেশি, ড্রপ আউটটা অনেক কম। সো বাট ইদানিংকালে আমি দেখতে পাচ্ছি শুধু ফ্যাশন ডিজাইনিং ছাড়া শান্তা মরিয়াম থেকে আসলে রিক্রুট হচ্ছে না। এবং আমি রিসেন্টলি 8 জনকে আমরা কল করেছিলাম ফ্যাশন ডিজাইনের জন্য, উপস্থিত হয়েছে 2 জন। পরবর্তীতে তারা গাজীপুরে যে ইন্টার্নশিপ করেছে কিনা আমি এটা শিওর না, এটা আমাকে একটু ডিগ আউট করতে হবে। আমি যদিও ফ্যাশন ডিজাইনের লোক না, আমি বুঝিও না জিনিসগুলো, আমার সাথে আরো 2 একজন মানুষ ছিলেন, তো তাদের একটা বুক আছে মনে হয় যে ডিজাইন বুক বা সামথিং ফ্যাশন, হ্যাঁ হ্যাঁ, পোর্টফোলিও। তখন আমরা পোর্টফোলিও কিছু খুলে দেখলাম, খুলে বললাম এটা কি দিয়ে বানাচ্ছেন, বললো স্যার অ্যাডাব ইলাস্ট্রেটর বা সামথিং। আচ্ছা তাহলে একটু ডিজাইন করে দেখেন এটা। তখন আর ডিজাইন করতে পারছে না, তাহলে কিভাবে করলেন, বললো স্যার আমি আগে নেট থেকে নামিয়েছি, দেন এটার উপর আমি কিছু কাজ করছি, হুইচ ইজ ওকে, তাতে আমার আমার পার্সোনাল কোনো ক্ষতি বৃদ্ধি নেই আর কি। মানে এই যে ধরেন অফ হ্যান্ড কোশ্চেন হ্যান্ডেল করার যে টেকনিক, তো এই জিনিসটাতে মনে হয় আমাদের স্টুডেন্টদের ওভারঅল, আমি নিজে গভর্নমেন্ট স্কুলের ছাত্র, আমারও দুর্বলতা ছিল, হয়তো বা এখনো আছে আর কি, ঠিক আছে। এই জিনিসগুলো আসলে ঠিক করা দরকার। আর হচ্ছে গিয়ে যে যেটা আরেকটা জিনিস আমি দেখেছি যে সিসি প্রোগ্রামে যেটা আমি দেখেছি, যেটা আমি নিজে চিফ কোঅর্ডিনেটর ছিলাম সিসি প্রজেক্টের কোনো এক সময়। সো স্টুডেন্টদের স্টাইপেন্ড এটা দিতে অনেক ডিলে হয়, ডিলে হওয়ার কারণে তাদের মধ্যে একটা মানে হতাশা থাকে আর কি, আমি দেখেছি। ঠিক আছে, এখন কি অবস্থা রাজীব বলতে পারবে বা মনীষ সাহেব আছেন বলতে পারবেন, তাদের মধ্যে হিউজ একটা ডিমোটিভেশন আমি দেখেছি। যেমন আমার কিছু কলিগ তারা আইবিএ তে করছে গার্মেন্ট বিজনেস, আমি যেমন ব্র্যাক ইউনিভার্সিটিতে পিজিডি কেএম করেছি, আমি অনেকদিন পরে পেয়েছি স্টাইপেন্ড, ঠিক আছে, ওয়াইরাস কিন্তু আসা যাওয়ার পুরো খরচটা আমাকে আমার নিজের পকেট থেকেই করতে হচ্ছে। এখন কোশ্চেন আসতে পারে যে এটা ফ্রি, কিন্তু ফ্রি হলে আমরা কিন্তু ভর্তি পরীক্ষাতে অ্যাডমিশন দিয়ে মেরিটের জোরে চান্স পেয়েছি, এমন না যে এটা অন্য কোনোভাবে চান্স পাওয়া হচ্ছে। যারা এখানে চান্স পেয়েছে তারা তাদের যোগ্যতাতে পেয়েছে, সেই জিনিসটা দেখা দরকার। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি যে জব দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম, আমি যেহেতু ছিলাম সিসি এক সময়, বা আমার এখনো কানেকশন আছে, যে অনেক ক্ষেত্রে জব ট্রেনিং সেন্টারের কাজ হচ্ছে ট্রেনিংটা করানো, বুঝলি, তাদের কিন্তু জব দেওয়ার কাজ না। এবং এমইউতে এটা ক্লিয়ার লেখা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কাছে এটা আছে খবর যে মানে এই এই যারা কোঅর্ডিনেশন বডিগুলো আছে, মানে স্পেশালি সিসি ভিজিএম প্রজেক্টে, তাদের থেকে প্রেশারাইজ করা হয় জব দেওয়ার জন্য। এটা কিন্তু নো এর আমাদের কাজ আসলে জব দেওয়া, আমরা তাদের স্কিল দেবো, সুযোগ থাকলে আমরা জব দিব আসলে, ঠিক আছে। আমার যদি জব ওপেনিং না থাকে আমি তো জব দিতে পারবো না, এবং সেটাই স্বাভাবিক, ঠিক আছে। এবং ধরুন রাজীব একটা কথা বললেন যে অন ক্যাম্পাস ইন্টারভিউ, এখন অন ক্যাম্পাস ইন্টারভিউ আমরা নিতে পারি, কিন্তু প্রত্যেক ইন্ডাস্ট্রির একটা প্রোটোকল আছে। যেমন আমাদের ইন্টারভিউ টেকনিকের একটা ম্যান্ডেটরি পার্ট হচ্ছে ফর ম্যাক্সিমাম রোল যে তার এক্সেলে এফিসিয়েন্সি আছে কিনা, পাওয়ার পয়েন্ট আছে কিনা, আমরা এটা চেক করে দেখি। ইদানিংকাল আমরা এআইও চেক করছি, তো এটা আমি ইউনিভার্সিটি কিভাবে নিব, সেই সুযোগ কি দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, আসলে থাকলে আমরাও ডেফিনেটলি জয়েন করতে পারি, দ্যার ইজ নো হার্ম ইন দ্যাট, ঠিক আছে। আর এটা আর কি, তো আমার মোটামুটি মনে হয় আমি অনেক কথা বললাম, আর স্কিল সম্পর্কেও আমি বলেছি অনেকগুলো। তো আর আরেকটা জিনিস আমরা দেখেছি যে ধরেন যে 1-2 বছর এক্সপিরিয়েন্স করা ছাত্র, তাদের অনেক ক্ষেত্রে আইএসও এর স্ট্যান্ডার্ড গুলো সম্পর্কে ভালো আইডিয়া নেই। 9001 এর স্ট্যান্ডার্ড কি, 2015 এর স্ট্যান্ডার্ড কি, আইএসও 45001 2015, এগুলো বেসিক স্ট্যান্ডার্ড কি সেটা বলতে পারছে না, অথচ কোর্স করে এসেছে হয়তো বা, ঠিক আছে। সো যেটা স্যার বলছিলেন একটু আগে, যে সার্টিফিকেট অর্জন এক জিনিস, আর নলেজ আহরণ করা আসলে আরেক জিনিস, ঠিক আছে, এবং সেটাকে কাজে লাগানো আরেকটা জিনিস, দ্যাট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং আর কি, ঠিক আছে। তো এটা একটা বড় গ্যাপ আছে আসলে অনেক ক্ষেত্রে আমার মনে হয়েছে। আর আরেকটা দেখেছি আমি ইয়াং স্টুডেন্টদের মধ্যে যারা ফ্রেশ গ্র্যাজুয়েট, তাদের মধ্যে মার্চেন্ডাইজিং এ জয়েন করার একটা প্রবণতা। যে কয়জনই ইন্টারভিউ নিয়ে 10 জনের মধ্যে 9 জন বলবে স্যার আমি মার্চেন্ডাইজিং, কেন প্রোডাকশনে করেন না স্যার আমি মার্চেন্ডাইজিং করবো, তারা তাদের মতো করে যুক্তি দেখায় আর কি, ঠিক আছে। প্রবাবলি দ্য আন্ডারলাইং রিজন ইজ যে তারা পরিশ্রম করতে চায় না, কারণ প্রোডাকশন ফ্লোরে ইট ইজ ডিফিকাল্ট, ইয়েস ইট ইজ ডিফিকাল্ট, এতে কোনো সন্দেহ নেই, গরম আছে, চ্যালেঞ্জ আছে, বিভিন্ন সমস্যা, কিন্তু যে প্রোডাকশনে কাজ করে না, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তার জন্য কিন্তু ইনস অ্যান্ড আউটসটা বোঝা কঠিন। আমি বলছি না এটা এটা কোনো জেনেরিক, মানে তার জন্য ভিতরে ঢোকাটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। আর জব সুইচ করার হার, মানে আমি আমাদের কোম্পানিতে দেখেছি যারা ফ্রেশ গ্র্যাজুয়েটস জেনজি দ্বারা ঝুঁকছে, এদের রিটেনশন অনেক ক্ষেত্রে লেস দ্যান ওয়ান ইয়ার, লেস দ্যান 1 ইয়ার, 1 বছরের মধ্যে তারা ড্রপ আউট হয়ে চলে যায়, ঠিক আছে। তখন অতি দ্রুত জব চেঞ্জ করার যে প্রবণতা, এটা জেনজিদের মধ্যে অনেক প্রবল। বরং সেই দিক থেকে যারা 1-2 বছর এক্সপিরিয়েন্স নিয়ে ঢুকে, আমরা দেখেছি যে তাদের জব স্টেবিলিটি অনেক বেশি। এবং এটা অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে হতাশা ক্রিয়েট করে যে আসলে নিলাম একটা ছেলেকে, এত পরিশ্রম করলাম, আসলে তার শেষে দিন শেষে ইফেক্টটা কি। এবং আমরা ইন্টার্নশিপও প্রচুর পরিশ্রম করি একটা স্টুডেন্টের পিছনে। আমি যদি ছোট্ট করে ইন্টার্নশিপ প্রোগ্রামটা বলি, আমরা মোট 5 স্টেপে স্ক্রিনিং করি। আমরা একটা ইনিশিয়াল ইন্টারভিউ নেই, দেন হচ্ছে গিয়ে তাদের অ্যাটেন্ডেন্সের উপর 30% মার্কস থাকে, 1 মাস পরে একটা মিড ডিফেন্স হয়, তাদের ইন্টার্নশিপ শেষ হওয়ার আগে তাদের একটা মাইক্রোসফট এক্সেল আর আমার টেস্ট নেই, আমরা তাদেরকে শিখিয়ে দিই মাইক্রোসফট এক্সেলে কি কি করতে হবে,
পিভট টেবিল, পাওয়ার কোয়ারি, স্লাইসার মেকিং, কন্ডিশনাল ফরম্যাটিং, এই ধরনের কিছু অ্যাডভান্স টেকনিক আমরা তাদেরকে করাই, এবং ফাইনালি তাদের ফাইনাল ডিফেন্স হয় আর কি। সো তারা আমাদের কাছ থেকে একটা সার্টিফিকেশন কমপ্লিশন সার্টিফিকেট পায় এবং একটা টেস্টিমোনিয়াল বা মার্কশিট পায়, যেখানে 100তে তাদের কত স্কোর সেটা তারা পায় আর কি। তো এক্ষেত্রেও আমরা দেখেছি যে হচ্ছে কি যে অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা এই চাপটা না নিতে পারে, তারা ড্রপ আউট হয়ে যায়। যারা করে তারা সুন্দর করেই করে আর কি। এবং আমরা এটাকে একটু রিগরাস রেখেছি এই কারণেই, কারণ আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামের ফোকাসটা হচ্ছে গিয়ে জব ফোকাস। যদি সে ভালো করতে পারে, আমাদের এখানে ওপেনিং থাকে, আমরা অ্যাবজর্ব করব। যদি না থাকে, আমরা অ্যাটলিস্ট এটা বলতে পারি যে সে বাংলাদেশের যে কোনো আরএমজি টেক্সটাইল সেক্টরে উইথ কনফিডেন্স সে ইন্টারভিউ ফেস করতে হবে, দ্যাট ইজ ফর শিওর। ঠিক আছে, আমরা সবাইকে জব দিতে পারবো এটা বলার কোনোভাবেই সুযোগ নেই, সেটা আসলে সম্ভব না। এটা একটা অনেক কথা বলে ফেললাম। আর আমার মনে হয় যে এটা হয়তো বা অলরেডি করছেন রাজীবরা বা শান্তামণি ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রি থেকে যে প্রফেশনাল, যেমন আমার কলিগ আছেন মাহবুব সাহেব, উনি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং একজন বলা যেতে পারে প্রো মানুষ। তো এই ধরনের যারা প্রো আছেন বা এক্সপার্ট আছেন, তাদেরকে আসলে বেশি বেশি করে আনা দরকার স্টুডেন্টের সাথে। ইট ক্যান বি ইন এনি ফর্ম, ইট ক্যান বি ইন কাউন্সিলিং, ক্লাসই নিতে হবে এমন কোনো কথা নেই। কারণ সিইং ইজ বিলিভিং। ওনারা যখন দেখবেন যে মাহবুব সাহেবের মতো একজন প্রো বা একজন এক্সপার্ট আছে এবং আমি হয়তো বা কোনো ফিউচার ওনার জায়গায় যেতে পারবো, এটা মানুষ আসলে হিউজলি মোটিভেট করে। ঠিক আছে, তো এই জিনিসটা আমার মনে হয় অনেক বড় গ্যাপ আছে। তো আমি আমার অনেকগুলো কথা বললাম, আশা করি এটা হয়তো বা সিসিপ কর্তৃপক্ষ দেখবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যারের কিছু কোশ্চেন ছিল স্যার।